আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি তো লেকচার মানে মানে ভাষণ দিতে তো ভালো জানি না। যেমন শেখ মুজিবুর খুব ভালো ভাষণ দিতে পারতো, কিন্তু তার রাষ্ট্র পরিচালনা ছিল অপোজিট। আমি আমি সেই বক্তা হইতে চাই না। তো এখন কাজের কথায় আসি। ঔষধ, যে বাংলাদেশে যে মেডিসিন যে কেনাবেচা হয়, এটার এই নীতিটা পৃথিবীতে কোনো দেশেই নাই। তার মানে এই না যে এটা কন্টিনিউ করতেই থাকবে। আমরা তো সভ্যতার আলোতে আলোতে আসতে হবে আমাদেরকে। কতদিন আমরা অসভ্য থাকবো? তো কথাটা শুনতে কেমন লাগতেছে আমি জানি না। এই জন্য আমি ঢাকায় ড্রাগ অধিদপ্তরের, মানে আমার বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেলে সরি, আমি মাস্ট অ্যাপোলজাইজ। তো ড্রাগ অধিদপ্তরের যিনি মহাপরিচালক একজন ছিলেন মেজর জেনারেল। ওনার সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার অফিসে যাই। ভদ্রলোক এক অনেক ভালো লোক, এবং আমি তার ব্যাকগ্রাউন্ড, তার কথাবার্তা শুনে আমি খুব ইমপ্রেসড। উনি আমাকে প্রথম দিকে হলো কি, দুপুরে নামাজ পড়ার সময়টা চলে যাচ্ছে, যায় নামাজটা উনি দিলেন। তার মানে উনি 5 ওয়াক্ত নামাজ সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে উনি একজন ফরেস্ট লোক। দুপুরে লাঞ্চ আমাকে অফার করলেন। তো বুঝলাম ওনার ব্যাকগ্রাউন্ড, যে উনি কিভাবে ড্রাগ অধিদপ্তরের, মানে উনি তো মেজর জেনারেল হলেন, কিন্তু কিন্তু ডাক্তার ছিলেন। উনি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতেন উপজেলা হেলথ কমপ্লেক্সে জীবনের শুরুতে। তখন ওনার কতগুলো খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার পরে উনি চিন্তা করলেন যে এই আর্মির মাধ্যমেই উনি চেষ্টা করবে যে কোনো ডেভেলপমেন্ট বা অনেক কিছু চেঞ্জ করা যায় কিনা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি ওনার ব্যাপারে। তো শুনে ভালো লাগলো যে উনি একটা চ্যালেঞ্জ নিয়ে এই আর্মি পেশাতে আসলেন, এবং ওনার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি স্বাস্থ্য অধিদপ্তর ইনক্লুডিং মেডিসিন কোনো একটা ক্ষেত্রে ভালো কিছু কন্ট্রিবিউশন রাখবো। আমি কিন্তু ওনার নামটা ভুলে গেছি, আপনারা বের করতে পারবেন এই মর্মে যে স্বাস্থ্যমন্ত্রী ছিল নাসিম। নাসিম, যে আপনারা সবাই ছিলেন, নাসিম সেই সন্ত্রাসী নাসিম। তো সম্ভবত উনি সিরাজগঞ্জ অথবা পাবনার ভদ্রলোক ছিলেন। ওনার বাবাও ছিল ইসলাম আমেরিকায়। তো লেট নাসিম, তার ছিল অনেক প্রপার্টি আছে আমেরিকায়, এইভাবে সবাই চিন। এখন উনাকে আমি আমার কথা বলতে শুরু করলাম। তারপরে একটা পর্যায়ে আসে উনি আমাকে স্টপ করে দিয়ে বললেন, ডাক্তার সাহেব, আপনার কথাগুলো ইমপ্রেসিভ। আমি মনে করি যে ইট মেক সেন্স। আমি আমেরিকাতে ছিলাম, ইউরোপের কয়েকটি কান্ট্রিতেও গিয়েছিলাম। আমি জানি আপনি কি বলতেছেন। আর আমার সেখানেও কিছু স্টাডি করা মানে সুযোগ হয়েছে। তো ভালো কথা। তো উনি বললেন যে আপনি যেভাবে বলতেছেন প্র্যাকটিক্যালি আমার জন্য কেন অসুবিধা হয় আমি আপনাকে বলি। মানে যারা আমি তো কারো আন্ডারে চাকরি করি, তাই। তো ঘটনা এরকম হয়েছিল যে আমি মিটফোর্ডে একটা অপারেশন চালাই। তো মানে আমি যখন র্যাব, পুলিশ সবাইকে নিয়ে যাই, আমরা সঙ্গে অনেক গাড়ি সহ যাই। তারপরে মিটফোর্ডে যেগুলো দোকানে অপারেশন চালায়, তো অনেক অবৈধ ওষুধ, তারপরে এক্সপায়ার্ড ওষুধ ইত্যাদি অনেক কিছু ইরেগুলারিটিস, ওগুলোকে জব্দ করে তাদেরকে আমরা আইনে সোপর্দ করি। তো 2 দিনের পরেই আমাকে নাসিম সাহেব, স্বাস্থ্যমন্ত্রী, ফোন করে অফিসে নিয়ে অনেক গালিগালাজ করছে। তো আপনি বলেন যে আমি যেটা করতে চাই আমাকে করতে দেওয়া হয় না, এই প্রোগ্রেসিতে আমার যে সমস্যাটা। তো এখন উনি বলতেছে কয়েকদিন পরে তো আমাদের ভোট, আপনি আমাদের ইলেকশনগুলো জানবেন না। তো এখন ওই যারা ওষুধের দোকান তারা তো ধর্মঘট করছে, তারা সারা দেশব্যাপী
ওষুধ যখন বন্ধ করছে, তাহলে এটা আপনি আমাদের ইমেজটা নষ্ট করে ফেলতেছেন। তাহলে ভোটের সামনে আপনি এটা করতে পারেন না। তো এগুলো শুনে তো এখন ওদের নাকি স্বাস্থ্যমন্ত্রী আন্ডারে কাজ করে। তো নাসিম যত বড়ই ছাগল হোক, কিন্তু মেজর জেনারেলকেও ধমক দিতে পারে। এই কারণে আপনারা সবাই জানেন, ডিটেল বলতে যাচ্ছি না, উনি খুব আপসেট তাকে যেভাবে গালিগালাজ করা হয়, তার মানে হি ডিড রং। তো ওনাকে আমি কিন্তু এরকম ব্যক্তি না যে আল্লাহ তালা আমাকে এরকম একটা ক্যাপাসিটি দিচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনে আমি অ্যান্সার করার মতন। ওনাকে বললাম, আপনার অপারেশনের যে ভুলটা ছিল সেখান থেকে আমি আপনাকে শুরু করি। সাপোজ আমি যদি আপনার জায়গায় হতাম, আমি কি করতাম। আর প্ল্যানটা আমি আপনাদের সবাইকে, এটা তো একটা হিস্ট্রি কথা বলতেছিল। তো ড্রাগ অধিদপ্তর অথবা এই এই পলিসিতে যেগুলো হওয়া উচিত ছিল, একটা ওষুধের দোকানের সঙ্গে একটা মুদির দোকানের কোনো পার্থক্য নেই বাংলাদেশে। মুদির দোকানে যেমন লাইসেন্স লাগে না, বা এখানে লাইসেন্স লাগে না, বলে কি লাইসেন্স লাগে। উনি বললেন কত সংখ্যা, দোকানের সংখ্যা 1,00,000 সামথিং। তার মধ্যে তাদের ওনার অফিসিয়াল রেজিস্টার্ড লাইসেন্স হচ্ছে 46,000। ওষুধের দোকানের সংখ্যা বাংলাদেশে 1,00,000 সামথিং, কিন্তু 46 বা 47,000 রেজিস্টার্ড। প্রথমেই আসলো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া কি হওয়া উচিত ছিল, আর কিভাবে এখানে লাইসেন্স দেওয়া হয়। এই প্রসঙ্গে প্রথমত হতে হবে যে যারা দোকান করার যোগ্যতা থাকবে তাদের কি ক্রাইটেরিয়া থাকতে হবে, সেই প্রসঙ্গে আমি শুরু করি। সেটা হবে কি, যে ব্যক্তি লাইসেন্স পাবে তার মিনিমাম, জানি যে ফার্মাসিস্ট ছাড়া লাইসেন্স পায় না পৃথিবীতে। তো বাংলাদেশের ক্ষেত্রে তো এটা ইম্পসিবল। সেখানেও প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যেটা আমি অ্যানালাইজ করে আপনাকে বললাম, একটা এই ফার্মাসির উপর মিনিমাম ডিপ্লোমা ডিগ্রি ছাড়া কেউ লাইসেন্স পাবে না। এক নম্বর, মিনিমাম একটা ডিপ্লোমা, যেটার টাইম টেবিলটা ডিসাইড করবে ফার্মাসি ডিপার্টমেন্টে যারা প্রফেসর আছে ফার্মাসি, তারা এবং এই কমিটি যারা ওষুধ অধিদপ্তরে যারা হাই প্রোফাইল, তারা বিশেষ করে 1 বছরের কোর্স না 2 বছরের কোর্স বা 1.5 বছরের। তো আমি মনে হয় ম্যাক্সিমাম 2 ইয়ার্স কোর্সে এটা সম্ভব, এই ডিপ্লোমা। এর এই ব্যক্তি লাইসেন্স পাবে না কখনোই যদি তার এই ডিপ্লোমা না থাকে। তৃতীয়ত হচ্ছে যে রিকোয়ারমেন্টস হবে দোকানের যে ওষুধ রাখার যে রিকোয়ারমেন্টস, সেই এনভায়রনমেন্ট যদি না থাকে, ওষুধ লাইসেন্স তার ক্যান্সেল হয়ে যাবে ইভেনচুয়ালি। তাকে একটা রিকোয়ারমেন্ট ধরে দেওয়া হবে আর বলা হবে এটাকে তোমাকে মেনটেন করতে হবে। যেমন আমি সবাইকেই বলি, আপনার বাংলাদেশ এখন অনেক ডেভেলপ, মানুষরা অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু এই চ্যাপ্টারটাতে মানুষ এত অন্ধকারে বসবাস করতেছে, সেখান থেকে মানুষকে আমি তুলে আনার জন্য চেষ্টা করতেছি উইথ ডিউ রেসপেক্ট। মেডিসিনের গায়ে লেখা আছে, দেখবেন আপনারা, মানে যদি একটা বক্স হয় অথবা কোনো কি বলবো প্যাকেট হয়, তার উপরে লেখা আছে এত টেম্পারেচার মিনিমাম, মানে এত টেম্পারেচার, ম্যাক্সিমাম এত টেম্পারেচার লেখা আছে 15 to 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। ধরেন আজকের ঢাকায় টেম্পারেচার 39, তাহলে কি ওইটা কি ওই টেম্পারেচার রাখার জন্য যে বলা হয়েছে, আর যখন যদি 38 টেম্পারেচার 39 থাকে, তাহলে কি ওষুধের পরে কোনো ডিফারেন্স, কোনো এফিকেসি বা যেটাকে বলা হয় কোয়ালিটি মেডিসিনের, ওটা কি ইনটেক থাকবে? আপনারা হয়তো বলবেন যে মানে আজকে 50-60 বছর ধরে তো আমরা ওই ওষুধে খাচ্ছি, তাহলে কি অসুবিধা হয়েছে আপনাদের, মানে মানে কি বলবো, জানানোর জন্য প্র্যাকটিক্যালি কি হয় ওষুধে। ওই যখন 38 বা 39 থাকে, যেখানে টেম্পারেচার বলা হয়েছিল 15 থেকে 20 থাকা দরকার, ওখানে ওষুধের গুণগত মানটা যদি 15 বা 20 বা 30% কমে যায়, বুঝতে পারছেন, এটা ডেফিনেটলি হয়ে থাকে। আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, যে যারা ফার্মাসিস্ট আছে, যারা প্রফেসর, তারা আমার সঙ্গে একমত হবে। এবং সেই মেডিসিন যেটা 39-এ রাখা হয়েছে, ওটার যে আপনারা নিয়ে যায় কোয়ালিটি টেস্ট করবেন, আর যখন উৎপাদন ম্যানুফ্যাকচার করা হয়, যদি
ওইটার সঙ্গে এটা দেখবেন ডিফারেন্সটা কত। এটা ইজিলি সায়েন্টিফিক উপায়ে এটাকে এস্টাবলিশ করা যায়। তো এই ওষুধ এতদিন ধরে বাংলাদেশের লোকরা খেয়ে আসছে, তারা তো মরে যায়নি। এটা কিন্তু দোকানদাররা বলে থাকে, একটা স্টুপিডের মতো লজিক দেখায়। তো এখন এই যুগে এরকম স্টুপিডের মতন লজিক দেখার কোনো স্কোপ নাই। ওই 20 ডিগ্রি যে আপনার 20% অথবা 15% যে তার ওষুধের যে এটা কোয়ালিটিটা, যেটাকে ড্রাগ ইয়াতে ল্যাঙ্গুয়েজে বলা হয় ইফিকেসি, যে সেটা যদি কমে যায়, তো সেই ওষুধ কিছুটা হলো যে কাজ করতেছে, যেভাবে কাজ করার কথা প্রম্পট হয় না। তো এরপরে আরও আনুষঙ্গিক কথা বলতে চাচ্ছি না, বাংলাদেশের স্ট্যান্ডার্ডের যত মিনিমাম যেটুকু করা দরকার। তো এখন এই গেল দুইটা পয়েন্ট, একটা হলো দোকানের ওষুধটা কোথায় রাখবেন, তার একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, সেখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া ধরে দিতে হবে, আর যিনি লাইসেন্স হোল্ডার হবে তাকে তার মিনিমাম যোগ্যতা থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে কি, ডিসপেন্সিং একটা থাকবে পলিসি। এখানে ওই আপনি যেইভাবে বিক্রি করেন, কি বলে, আলু পেঁয়াজ আদা রসুন মরিচ আর ওই ওষুধ বিক্রি করেন একইভাবে, এটা এটা কিন্তু কোনোদিন উচিত না। আমি আমি আমার কাছে মনে হয় যারা কোয়ালিফাইড লোক, যারা বিদেশে যাওয়া আসা করেন, তারা জানবেন। এবং ইভেন ইভেন বাইরে যেতে হবে নট নেসেসারি, দেশে যারা থাকেন তারাও জানেন, যারা ওষুধ উৎপাদন করেন ম্যানুফ্যাকচারার তারাও জানেন, তাদের ভিতরে যে চিফ ফার্মাসিস্ট আছে সেও জানে। এখন ওই যে মেজর জেনারেল সাহেবের যে মিস্টেকটাকে আমি রেকটিফাই করার চেষ্টা করতেছি। ওনাকে যখন বললাম আমি আপনার জায়গা হলে আমি কি করবো, আমি কিন্তু আর্মি ড্রেসে যাব না, আমি সিভিল ড্রেসে যাব, আমার কার্ড থাকবে, আমার আইডি কার্ড থাকবে, আর আমি যে বাহিনী যাদেরকে নিব, সাপোজ রেব বা আর্মি অথবা পুলিশ, এরা থাকবে অনেক দূরে, থাকবে পার্কিং করবে অনেক দূরে। আর আমার সঙ্গে যারা থাকবে ম্যাজিস্ট্রেট অথবা অন্য অন্য আইন প্রয়োগকারী সমস্ত লোক, সবাই সিভিল ড্রেসে থাকবে। আমরা বেশি জন একসঙ্গে যাব না। ফার্স্টে দোকানে যাই, 2-3 জন যাই, জিজ্ঞেস করবো যে ভাই আপনার ইয়েটা কি, কার্ড দেখায় বলবো এই এই যে আমি আমার এই পরিচয়, আমি এই জন্য আসছি, আপনার যে ফার্মাসিস্ট তার কি আমি ডিগ্রিটা দেখতে চাই, আর ওষুধের যে টেম্পারেচারটা মেনটেন করার ইস্যুটাতে, আজকে টেম্পারেচার এত, আপনার ওষুধের দোকানে টেম্পারেচার কত, দুইটা ভ্যালিড পয়েন্ট। তো সেখানে আমি বললাম না কয়জন যাব, আমি নিজে যে মেজর জেনারেল ছিলাম সাপোজ, অথবা আমার যে হেড অফিস ঢাকায়, আমার প্রত্যেকটা জেলায় আমার অফিস থাকবে, প্রত্যেক অফিসারকে একটাই সিস্টেম করে দেওয়া হবে তারা কিভাবে শুরু করবে অপারেশন। আপনি ধরেন দিনাজপুরে আছেন, তাদের এই অফিসটা, ওই ড্রাগ অফিসারের অফিসটা, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই অফিসে যিনি হেড, সে ওই একই স্টাইলে অপারেশনটা চালু করবে। সেটা হচ্ছে কেমন, আমি যখন লাইসেন্স, আমি আমার আইডি কার্ড দেখালাম যে আমি এই ডিস্ট্রিক্টের এই ওষুধ মহাপরিদপ্তরের পরিদপ্তরে আমি একজন অফিসার বা হেড বা ডাইরেক্টর। তো উনি সঙ্গে আসে যিনি ম্যাজিস্ট্রেট, কাগজ দেখাবে, তারপরে ধরেন আর 2 জন আইন তো ঢুকে বলবো যে আপনার দোকানটা বন্ধ করে দেন, মানে অন্য কোনো জনগণ যেন না থাকে, আপনি দোকানটা ঝাপটা বন্ধ করে দেন, ক্লোজ করে আমরা ভিতরে কথা বলবো, বাইরের লোক জানাজানি হবে না, আমি আপনার সঙ্গে কি আমরা কি ডিল হচ্ছে। যখন দেখবো যে আপনি আমার ফুলফিল করতে পারলেন না ক্রাইটেরিয়া, তখন আপনাকে আমি আইনের আওতায় নিব। যখন আপনাকে নিয়ে যাব দোকান থেকে, তখন পাশের দোকানও জানতে পারবে না যে আমি আপনার সঙ্গে আপনাকে কথা নিয়ে এলাম, ঠিক আছে। তখন আমাদের দূরে যে গাড়ি, সেই গাড়ি আপনাকে নিয়ে গেলাম। তো আমি যদি একটা ডিস্ট্রিক্টের এক্সাম্পল দিই, দিনাজপুর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আপনি 4টা ভাগে বিভক্ত করে কোনো একটা এরিয়াতে অনেকগুলো ওষুধের দোকান, আপনি সব দোকানে অ্যাটাক করবেন না,
যে দোকানে ঢুকলেন তার সঙ্গে যে ডিলিংসটা করলেন পাশের দোকান জানতে পারলো না। তখন তো ওর মানে ইন টার্মস যে ড্রাগস লাইসেন্স এবং ড্রাগস কিপিং যে স্ট্যান্ডার্ড আপনি ফুলফিল করতে পারেনি, সাপোজ আপনার 50,000 টাকা বা 1,00,000 টাকা জরিমানা হলো, আপনার যে এখন কারেন্ট দোকান আর চালু করতে পারবে না, এটা ফরএভার। এই কারণেই যে যতক্ষণ পর্যন্ত এগুলো ফুলফিল করা না হবে। তো আমি ওই ওই স্পেসিফিক এরিয়াতে আমি যখন যাব, আমি এই 4টা বা 5টা দোকানে অপারেশন করব, এত সাইলেন্টলি আশেপাশের দোকান কিছু জানতে পারবে না। তখন তাকে আমি মানে কি তাকে ধরলাম, মানে কি তাকে কবর দিয়ে ফেললাম, ব্যাপারটা এরকম। আমি জিনিসটা মিনিংটা এরকম, যাকে ধরলাম গুলি গলা চেপে তাকে মেরেই ফেললাম। তো কিন্তু ওই যে ধর্ম করার চান্সটা দিলাম না। এই কারণে কিভাবে ওরা পারবে না, আমি তো ওপেন এই অপারেশন চালালাম না, আমি একটা সিক্রেট ভাবে চালালাম যে ওই পাশের দোকানে কি হলো তারা জানতে পারলো। তবে হ্যাঁ, জাস্টিফাইড হচ্ছে কি, এই একটা প্রক্রিয়া সৃষ্টি করতে গেলে জনগণ প্রথমে একটা সুযোগ দিতে হবে, অ্যাওয়ারনেস। কিভাবে, যে এখন থেকে যে সমস্ত ওষুধের দোকানে যাদের লাইসেন্স হোল্ডার এক্সিস্টিং, তাদেরকে একটা রেজিস্টার্ড মেইলে চিঠি পাঠাতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ন্যাশনাল টেলিভিশন যতগুলো আছে সেখানে এটা এই নিউজটা প্রচার করতে হবে রিপিটেডলি। নিউজ পেপারে করতে হবে, টেলিভিশনে করতে হবে, যে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি এই সিস্টেম, এখন থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটা ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকবে, এই 6 মাস বা 8 মাস, এর মধ্যে আপনারা এর ফুলফিল করেন। তাহলে হলো কি, গভর্নমেন্টকে ব্লেম করার সুযোগ থাকলো না, কারণ সবাইকে এই সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা 6 মাস বা 12 মাস বা 8 মাসের মধ্যে এগুলোকে রেকটিফাই করেন। তখন তখন অপারেশনটা যখন করবেন, তখন এই অপারেশনটা একটা ইয়ে থাকবে, যৌক্তিকতা থাকবে, অথেন্টিক হবে ব্যাপারটা। তখন ওই যে ধর্মঘট যে করে, সেই ধর্মঘট করার আমি যে সুযোগটা দিব না, সেই অপারেশনটা এমন টেকনিক্যালি হবে। আমি বললাম দিনাজপুরের সাউথ বা ইস্ট বা ওয়েস্ট নর্থ যে পার্টে যে গেলাম, সেখানে আমি আমার যে দুটো ম্যান পাওয়ার বা ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রত্যেককে আমি সিভিল ড্রেসে নেব এবং গোপনীয়ভাবে অপারেশনটা করব। শুধু ওষুধের দোকানের মালিক সে জানতে পারবে যে হ্যাঁ, এটা কোনো 2 নম্বরই ইয়া না, কি বলে, অপারেশন না। তো তখন তাদের যাকে নিয়ে যাবে, প্রতিদিন ভিতরে ঢোকার পরে যেখানে কাস্টমার যারা থাকবে তাদেরকে মানে তাদের ওষুধটা দিয়ে ওই পর্যন্ত ওয়েট করে, বলে এখন তো দোকান বন্ধ করা হবে, একটা কারণ, চুক্তির কারণে, যেন কাস্টমারও টের না পায়। তারা বিদায় নেবে, আস্তে করে দোকানটা বন্ধ করে দিয়ে ভিতরেই তার সঙ্গে বোঝাপড়া। এরপরে যখন দোকানদারকে নিয়ে যাবে, দোকানদার তালা মারে নিয়ে যাবে যেখানে নিয়ে যাওয়ার কথা, তাকে স্পেসিফিক যাকে নিতে হবে সেটা যদি আইনের সোপর্দ করতে হবে, পুলিশ স্টেশনে দিতে হবে, এবং সেখানে সেই দোকানদারের একটা সুযোগ থাকবে যে তার লয়ার রিপ্রেজেন্ট করবে অথবা তার ফ্যামিলিকে ইনফর্ম সে করবে। আগের মতো গুম এই নীতিতে আর বাংলাদেশ কাজ করতে পারে না। একেবারে ওপেন জিনিসটা হলো, একদিকে ইন টার্মস অফ ল আপনি আপনার খাবারের সব দিতে থাকলো, যেমন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট থাকলো, বললাম টেলিভিশনে থাকলো, প্রত্যেককে রেজিস্টার্ড মেইলে জানানো হলো এটাগুলো। এরপরে তাকে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিকে জানানো হলো, প্লাস তার যদি এতটার মধ্যে লয়ার, তার লয়ারকে রিপ্রেজেন্ট করতে পারে, সে জামিন নেবে। কিন্তু আইনটা এমনই স্ট্রিক্ট হতে হবে, এত বড় একটা পেনাল্টি হতে হবে, আর তার এতদিন জেল খাটতে হবে। কিন্তু একধারে ওই যে উনি মিটফোর্ডে মেজর জেনারেল যে অপারেশনটা করছিলেন, ওটা কি যে দোকানপাট সব একসঙ্গে হই আল্লাহ চিল্লাচিল্লি সবাই জানাজানি হয়ে গেছে, তখন তারা এত ধর্মট করার সুযোগ পেয়েছে। আর আমি কি বলছি,
এই এই যে লোকজন ধর্মঘট করে যে থ্রেট করতে চায়, তাদের অবৈধকে বৈধতা দিতে চায়, এই যে এই গভর্নমেন্টের এই পলিসিটিকে ওভারকাম করা, মানে মানে জনগণের যে আহ, কি বলবো, এবং দোকানদারদের যে অপারেশন পলিসি, সবটাকেই কন্ট্রোল করা যাবে যদি কেউ তার ব্রেনটা ইউজ করে প্রপারলি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে। সেখানে দোকানদারকে আপনি নেবেন, কিন্তু আশেপাশে দোকানদাররা জানতে পারলো না। আপনি একটা কর্নারে একদিন অপারেশন করে 2 জন দোকানদারকে নিলেন, ওই বাকি 10টা দোকান ছিল ওকে টাচ করলেন না। তাহলে হবে কি, এরকম একটা রিয়াকশনটা, ইফেক্টটা খুব একটা বেশি হবে না ধর্মঘট করার মতো। আপনি চলে গেলেন, 1 সপ্তাহ পরে দিনাজপুরের নর্থে যায় আবার ওই একই সেম স্টাইলে আরো 2জনকে তুলে নেবেন। এটা যিনি আছে বরিশালে ড্রাগ অধিদপ্তর, তাদের সবাইকে একই ট্রেন করা হবে, একই সিস্টেমে জানানো হবে অপারেশন কীভাবে করতে হয়। সব ডিস্ট্রিক্টে আপনি যখন এইভাবে গ্রুপে গ্রুপে অপারেশন করবেন, তাহলে কি হবে, তারা সংঘবদ্ধ হয় ধর্মঘট করার ইয়েটা, সুযোগটা পাবে না। আর কঠোর হস্তে দমন করার একটা ইয়েও থাকতে হবে। আর মন্ত্রী আসে ফোন করে বলবে, আপনি এটা আমার ভোটের সামনে এটা করলেন কেন, নাসির মতো। ওনার পক্ষে এটা ছিল ব্যাখ্যা, কারণ উনি এভাবে উনি ভালো কাজ করতে চাইলেও পারেন। আর এটাই হয়ে থাকে বাংলাদেশে। কিন্তু এই জন্য যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে হবে, তাদেরকেও কিছু চালাকি বুদ্ধি শিখতে হবে, জানতে হবে এই ধর্মঘটটাকে অ্যাভয়েড করার জন্য। আমার মনে হয় যে আহ, আমি ওভারকাম করার মতন একটা টেকনিক শিখা দিতে পারলাম, বা আম, যারা এখন ড্রাগ অধিদপ্তরে যিনি ছিলেন ভদ্রলোক, উনি বলছিলেন, ডাক্তার সাহেব আপনি আপনি একটু ভালো মতো লিখে আমাকে এটা আমার ইমেলে পাঠিয়ে দেন, তাহলে আমি ওটাকে প্রেজেন্ট করব। তা আমি বলছিলাম, এই এই জিনিসগুলো করার আগে গভর্নমেন্টকে আরেকটা কাজ করতে হবে, যে প্রেস কনফারেন্সে ড্রাগ অধিদপ্তরের যিনি উনি ফার্মাসিস্ট, যেগুলো প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এদের 3-4 জন এনে যে উনি কি বলতে চাচ্ছেন তার সঙ্গে প্রফেসররা কি বলতেছে। তো বলছে, হ্যাঁ এইটা হওয়া উচিত, এটা হয়নি, আমি এখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, আমি এটাকে সাপোর্ট করি। তাহলে হলো কি, যে যিনি মেজর জেনারেল তারপর দিয়ে গেল না, ওনার সঙ্গে থাকলো এই যারা এই অধিদপ্তরকে মেডিসিন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তারা জানলো। কম্বাইন্ড এফোর্ট অ্যান্ড যেটা প্রেস কনফারেন্স, এটা কি বলে, ড্রাগ অধিদপ্তর এই কাজটা করতে পারে, তাহলে এটা মোর কি হলো, অথেন্টিক এবং এর ভ্যালিডিটি থাকলো। জনগণ জানতে পারলো যে যারা বক্তৃতা দিল তারাও মানে কোয়ালিফাইড, এবং তারা যে পলিসিটা অ্যাপ্লাই করতে যাচ্ছে, এটাকে তারা এন্ডোর্স করতেছে প্রচার। তখন অবজেকশন টৈটিক ধর্মঘট করার মতন আর ইয়ার কোনো ভ্যালিডিটির পয়েন্ট থাকতেছে না। ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা এনাফ বোঝার জন্য যে আমি কি বলতে চাচ্ছি। আর যদি কারো প্রশ্ন থাকে, আমি এটার মধ্যে আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যদি কারো বুঝতে অসুবিধা হয়। আমার এর বিনিময়ে কিছু চাই না, যে আমাকে মন্ত্রী বানান বা আমার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি মনে হয় ইনশাল্লাহ এখানে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফিজ।